প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পরমাণুর গঠন অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি দেখি। আহ্বাও নীতি কি ব্যাখ্যা করো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো, হুন্ডের নীতি কি ব্যাখ্যা করো, হুন্ডের নিয়ম অনুসারে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস যেমন সোডিয়াম, অক্সিজেন, ফসফরাস, ক্রোমিয়াম, আয়রন, তারপরে অরবিট ও অরবিটাল কাকে বলে এদের মধ্যে পার্থক্য সমূহ। তাহলে চলুন আমরা প্রথমে শুরু করি আহ্বাও নীতি আসলে কি। এখন আমরা জানি যে আমরা ছোট ক্লাসে যে ইলেকট্রন বিন্যাস করতাম, যে সোডিয়াম 11 281, আমি যদি বলতাম যে আপনি পটাশিয়াম ফসফরাস করেন 15 285, আমরা জানি প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 18টা পর্যন্ত থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি যদি আর্গনও করতেন, আর্গন 18, কি হইতো 288। এই পর্যন্ত ঠিক ছিল, এই পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসটা এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ঝামেলাটা বাঁধবে পটাশিয়ামের সময়। পটাশিয়ামের আমরা স্বাভাবিক অবস্থায় 289 হওয়ার কথা ছিল, কারণ আমরা জানি তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা পর্যন্ত থাকতে পারে, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা পর্যন্ত থাকতে পারে, তাহলে 9টা থাকতে তার সমস্যা কি? কিন্তু না, সত্য কথা হলো যে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে না। এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি হয়? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা এরকম 2881, অর্থাৎ তার এই জায়গায় তৃতীয় কক্ষপথে 9টা না হইয়া 8টা হবে এবং একটা চলে যাবে চতুর্থ কক্ষপথে। এই যে স্যার তৃতীয় কক্ষপথে 9টা না হইয়া একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথে কেন চলে গেল, এই ব্যাখ্যাটার জন্য আসলে আমাকে আহ্বাও নীতি জানতে হবে। তাহলে চলেন, অর্থাৎ 18-র উপরের যে মৌলগুলো তাদের সঠিক ইলেকট্রন বিন্যাস জানতে হলে আমাকে আহ্বাও নীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে চলেন আসলে আহ্বাও নীতিটা আসলে কি। আহ্বাও নীতি হইল, আহ্বাও আসলে একটা জার্মান শব্দ। কি শব্দ? জার্মান শব্দ। আমরা যদি একটু বলি যে আহ্বাও হইল আসলে একটা জার্মান শব্দ, AUF, আউফ BAU। এই আহ্বাও আসলে একটা জার্মান শব্দ। আহ্বাও হইল একটা জার্মান শব্দ। আমরা যদি শাব্দিক অর্থ বিশ্লেষণ করতে যাই, এর ইংরেজি অর্থ হইল বিল্ডিং আপ। এর ইংরেজি অর্থ দাঁড়ায় আসলে বিল্ডিং আপ, BUILDING, বিল্ডিং আপ। এর মানে হইল নিচ থেকে উপরে ওঠা, অর্থাৎ নিচ থেকে উপরে ওঠা, অর্থাৎ নিচ থেকে উপরে ওঠা। আসলে এই জায়গায় বুঝাইছে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। তাহলে আহ্বাও নীতিটা কি? এখন আমরা যদি আহ্বাও নীতিটা মূলত বলতে যাই, আমি বলি, আপনাদেরকে PDF নোট দিয়ে দিব, আপনারা আমার কথাটা শুনেও লিখতে পারবেন। আহ্বাও নীতিটা হলো ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। কি বলছি? পরমাণুতে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। এটাই ছিল আমাদের আহ্বাও নীতি। আপনাকে যখন আহ্বাও নীতি বলবে তখন আসলে ওই নীতিটাই বলবেন যে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। এখন চলেন, এই যে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ কইরা ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে, আমরা আসলে এই আহ্বাও নীতি অনুযায়ী উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আসলে কিভাবে করব। আমরা জানি এল এর মান আসলে 4টা, 0 1 2 3, SPDF। এগুলো আমরা SPDF উপস্তর দ্বারা প্রকাশ করি। আরো হইতে পারতো FG হইতে পারতো, তো জি এর কোনো ব্যবহার নাই, ভবিষ্যতে হইলে হইতে পারে, সমস্যা নেই। তাহলে আপনি কি করবেন, এই যে আমাদের 4টা সহকারী কোয়ান্টাম সংখ্যা উপস্তর আছে, আপনি ওইভাবে আসলে একটু মনে রাখার চেষ্টা করবেন যে আমাদের উপস্তর কয়টা? 4টা, SPDF। এখন আমরা আসলে কি করব, এই আহ্বাও নীতিটা একটু লিখি যে আমরা এই আহ্বাও নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা কেমনে করব। তো প্রথম 1s, তারপরে কি 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f। আমরা আসলে কি করছি বলেন তো? আমরা জানি উপস্তর হলো 4টা, SPDF। আমি একটা একটা করে বাড়াইলাম, F পর্যন্ত গেলাম। এখন আমি আবার কমায় ফেলবো, 5s 5p 5d, 6s 6p 7s। আমি স্যার অন্য কোনো নিয়ম দেখাইতে যাচ্ছি না, অনেকে এটাকে ছন্দ টন্দ কইরা আরো জটিল করে ফেলে। আমার কাছে মনে হয় এই পদ্ধতিটাই সহজ।
আপনি কি করবেন যে স্যার এটা দেখতে একটা ত্রিভুজের মতো মনে হচ্ছে না, একটু সুন্দর লাগতেছে না, আপনি কি করবেন, আমরা জানি উপস্তর এফ পর্যন্ত আসলে আমরা কি করি ব্যবহার করি, তে এসপিডিএফ আপনি কি করবেন, প্রথম স্তরে দেবেন একটা, দ্বিতীয় স্তরে এসপি, তৃতীয় স্তরে এসপিডি, চতুর্থ স্তর পর্যন্ত আপনি বেড়ে যাবেন। অর্থাৎ আমার 4টা উপস্তর আছে, আমি 4 পর্যন্ত বাড়বো, পরে আমি আবার কমাই দেবো। আমার যে যে ইলেকট্রনগুলো প্রয়োজন, আমার আসলে সব ইলেকট্রন বিন্যাস এই জায়গায় হয়ে যাবে আপনাদের পরীক্ষায় বা সিলেবাসে যতটুকু আছে। তাহলে চলেন এখন আমরা আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা করি। আমি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 6s 6p 7s। আচ্ছা, আমরা এই কথা নিশ্চয়ই জানি, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, আর এফ এর হইল 14 সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করি। ফর এক্সাম্পল আমরা একটা মোলে ইলেকট্রন বিন্যাস করি, মনে করেন আমরা করতেছি ম্যাগনেসিয়ামের কথাই বলি, ম্যাগনেসিয়াম 12। তাই আমরা আসলে কি করব, এই যে স্যার আমরা এটাকে তীর দিয়ে টেনে ফেলবো, এই যে 1s 2s 2p 3s 3p 4s, এই তীরটাকে আগে এই তীর চিহ্নটা আগে যাকে স্পর্শ করবে তার শক্তি সবচেয়ে কম। তাইলে দেখেন তো সর্বপ্রথম কোন কাকে স্পর্শ করছে, 1s কে। তাইলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2। এই যে স্যার প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 2টা, হইলো 12টা হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি এটাকে একটু আগের মতো করে মিলে দিই, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 2টা, এইভাবে আমি ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমি মনে হয় সালফার 16, 1s2 2s2 2p6 3s2 3p4, এই জায়গায় আমাদের 16 মিলে গেছে, 286 286। আমাদের বোঝার সুবিধার জন্য আমি আন্ডারলাইনটা করছি। এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাইলে আমরা আসলে আহ্বান নীতিটা কি বুঝছি ইতিমধ্যে। এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে ব্যাখ্যা করা, আমরা চলেন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। পটাশিয়াম 19, যে 1s2 2s2 2p6 3s2 এই পর্যন্ত ঠিকই আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 দিলাম আমি 3p6। এখন দেখেন ওর কিন্তু 18টা ইলেকট্রন হয়ে গেছে, ওর কিন্তু 18টা ইলেকট্রন হয়ে গেছে। প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 8টা, মানে 18টা হয়ে গেছে। এখন আমার 19তম ইলেকট্রন কোথায় যাবে দেখেন স্যার, 3p এর পরে আসলে 4s হওয়ার কথা, 3p এর পরে আসলে কি হওয়ার কথা, 4s। কিন্তু আমরা কি আসলে এইভাবে 3p এর পরে 4s পরে কি 3d লিখবো না, আমরা আসলে n এর মান অনুযায়ী, যার মান n এর মান কম তাকে আগে লিখবো। অর্থাৎ আমাকে এইভাবে লিখলে হবে না, আমরা ইলেকট্রন হয়তো 3p এর পরে 4s এ দিব, 3d তে দিব না, কিন্তু আমাকে 3d টা আগে লিখতে হবে। তো ইলেকট্রন বিন্যাসটা আসলে কি হবে, যে 3p6 তারপরে বলবেন 3d তে দিব না 4s1, 3d তে দিব না, আপনি এভাবে মুখস্থই করে ফেলতে যে 3d তে দিব না 4s1। এই যে স্যার 3d 0 হইতে পারে, আপনি 0 দিয়ে দেখাইতে পারেন, সমস্যা নেই। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন। এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো বলতে আসলে এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন। আমরা এখন ওই ব্যাখ্যাটাই দিব। এই যে স্যার ক্রমটা বানানো হয়েছে, এটা আসলে n+n নীতির সাহায্যে বানানো হয়েছে। আমরা পটাশিয়ামের সাপেক্ষে আসলে টোটাল বিষয়টা বুঝিয়ে দিব। তাহলে চলেন আমরা পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন ওই কোয়েকশনের উত্তরের আলোকে টোটাল বিষয়টা বুঝি। যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন, এই প্রশ্নটা আপনাদের এইভাবেই আসবে মূলত, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন পটাশিয়ামের 19তম ইলেকট্রন ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন, 3d তে না গিয়ে 4s এ যায় কেন, 4s এ যায় কেন, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন, এই হলো আমাদের মূল বিষয়। তা আপনি বলবেন যে আসলে আহ্বান নীতি অনুযায়ী দেখেন যে 3p এর পরে তার শক্তিটা কি 4s এবং 3d এর শক্তি আসলে কি বেশি।
তো আপনি প্রথমে আগে ইলেকট্রন বিন্যাসটা করবেন, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে আগে 4s যায়, আপনি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা করবেন। কেমনে করবেন দেখেন, পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3D তে দিব না, এটা আপনি ছন্দের মধ্যে ঢুকাই ফেলেন যে 3D তে দিব না, 4s1। যদি 4s এর মধ্যে দুইটা হয়ে আরো ইলেকট্রন থাকতো তখন কিন্তু 3D তে আসতো, ওটা 3D তে দিব না, 4s1। এই যে স্যার 3D তে না গিয়ে আপনি এটাকে একটু 0 দিয়ে দেখাবেন যে 3D 0, 3D তে না দিয়ে আমরা 4s এ কেন দিলাম, এটাই আপনার প্রশ্ন। আপনি বলবেন পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কারণ 3D অপেক্ষা 4s এর শক্তি কম, অর্থাৎ 3D অপেক্ষা 4s এর শক্তি কম। আমি আপনাদের নোট দিয়ে দিব 4s এর শক্তি কম। এই যে শক্তি কম এটা আমরা আসলে কি দিয়ে প্রমাণ করবো, আমরা কি এটা দিয়ে দিব পরীক্ষার খাতায়? না, আমরা n+l দেবো। বলবেন যা আমরা n+l এর সাহায্যে নির্ণয় করতে পারি, n+l এর সাহায্যে নির্ণয় করতে পারি, n+l এর সাহায্যে নির্ণয় করতে পারি যে কার কোন অরবিটালের শক্তি বেশি কোন অরবিটালের শক্তি কম, তা আসলে আমরা কি দিয়ে নির্ণয় করবো বলেন তো? n+l দিয়ে। তারপরে দুই এক জায়গায় n+l ব্যতিক্রম আছে, এগুলো আমরা ব্যতিক্রম আকারে আসলে শিখবো। তাহলে চলেন দেখি যে আমরা যদি এখন 3D এর ক্ষেত্রে n+l বের করি, 3D এর ক্ষেত্রে মনে করেন n+l এর মানটা বের করতে চাই। 3D এর ক্ষেত্রে n সমান কত 3, l সমান কি হবে বলেন তো 2। ওই যে আমরা লিখছিলাম যে l এর মান আসলে 0 1 2 3 s p d f। এই যে এটা হলো n এর মান, এই যে সংখ্যাটা হলো n এর মান, এটা হলো আমাদের n আর এটা হলো l। এখন আপনি একটু বিবেচনা দেখেন তো যে l এর মান 2 হয় কখন, d হইলে l এর মান হয় 2, তাইলে আমরা এই d এর পরিবর্তে আসলে l সমান কি হবে 2 হবে। এখন আপনি এটার মান বার করেন, অতএব n+l সমান কি হবে 3 + 2 = 5। আচ্ছা, এখন আমি যদি বলি আবার এটা আমার লাগতেছে না বুঝানোর জন্য দিছি, আবার 4s এর ক্ষেত্রে, আবার 4s এর ক্ষেত্রে কি হবে বলেন তো? n সমান 4, l সমান 0। কিভাবে? ওই দেখেন s এর জন্য l এর মান কি হয় 0, অতএব n+l = 4 + 0 = 4। এখন দেখেন তো কার শক্তি বেশি হয়েছে, 3D এর শক্তি বেশি হয়েছে, 4s এর শক্তি কম হয়েছে। এখন বলবেন যেহেতু 3D এর শক্তি বেশি আর 4s এর শক্তি কি কম, তাই ইলেকট্রন আগে 3D তে না গিয়ে 4s এ যাবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখবেন, 4p ও 3D এর মধ্যে কোনটাতে আগে যাবে, 4p এবং 3D এর মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন যাবে? তো 4p এবং 3D এর ক্ষেত্রে বলেন তো, এই ক্ষেত্রে n সমান কত 4, p এর জন্য l এর মান কত হয় 1, p এর জন্য l এর মান 1, অতএব n+l সমান 4 + 1 = 5। এখন আমি যদি বলি যে 3D এর ক্ষেত্রে n সমান কত 3, l সমান কত l সমান 2, অতএব n+l সমান 3 + 2 = 5। দেখেন এই পটাশিয়ামের ক্ষেত্রে একটা তো 4 হয়েছিল আর একটা কি হয়েছিল 5 হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে উভয়টাই 5 হয়ে গেছে n+l এর মান, অর্থাৎ 4p এর ক্ষেত্রে n+l 5, 3D এর ক্ষেত্রেও n+l 5। এখন কি হবে, আমরা এই ক্ষেত্রে বলছিলাম যে n+l এর মান যখন সমান হবে, যার n এর মান কম ইলেকট্রন আগে ওইটাতে প্রবেশ করবে। 3D তে n এর মান কম, সুতরাং ইলেকট্রন আগে 3D তে প্রবেশ করবে, অর্থাৎ এই জায়গায় ক্রমটা হবে 4p > 3D, অর্থাৎ 4p এর শক্তি বেশি, 3D এর শক্তি কি কম। আশা করি আপনারা এই টাইপের প্রশ্নগুলো আসলে পারবেন। আচ্ছা, আহ্বান নীতি যদি বলে আগে আপনি নীতিটা বলবেন, তারপর এক্সাম্পল হিসাবে আপনি 2-3টা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিলেন, সোডিয়ামের দিলেন, সালফারের বা ফসফরাসের দিলেন। পরে ওই জায়গার মধ্যে আরেকটা প্রশ্ন আপনাদের আসে পরীক্ষার খাতায় যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে নাকি 4s এ যায় কেন? আশা করি আমাদের এই বিষয়টা শেষ বা পারবেন আপনারা। এখন আসেন হুন্ডের নীতি ব্যাখ্যা করা। হুন্ডের নীতি, তা আহ্বান নীতিটা হলো কিভাবে আসলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব, উপরের দিকে ইলেকট্রনটা কিভাবে যাবে ওইটা। এখন আসেন হুন্ডের নিয়মটা আসলে কি। হুন্ডের নিয়মটা হইলো আমরা আসলে দেখতে চাই দিলে হুন্ডের নীতি। চলুন এখন আমরা আসলে হুন্ডের নিয়মটা আসলে কি বা হুন্ডের নীতিটা আসলে কি সেটা আমরা একটু দেখি। তাইলে আমাদের আহ্বান নীতি মূলত শেষ, এবং পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে আগে 4s এ যায় কেন, তাইলে আমি এই অংশটা আসলে মুছে ফেলতে পারি, সমস্যা নেই। ওকে স্যার, এখন আমরা পড়ব হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা আসলে কি জানেন, 1927 সালে
বা 1927 খ্রিস্টাব্দে জার্মান পদার্থবিদ, 1927 সালে জার্মান পদার্থবিদ, এই ভদ্রলোক জার্মান পদার্থবিদ 1927 সালে জার্মান পদার্থবিদ এই যে হুন্ডের নীতিটা আসলে একজন পদার্থবিদই প্রবর্তন করছেন। তো জার্মান পদার্থবিদ ফ্রেডরিক হারম্যান হুন্ড, ফ্রেডরিক হারম্যান হুন্ড আসলে ইংরেজিতে এটা এরকম HUNDE ওরকম ছিল আর কি, হুন্ড। ইংরেজির বাংলা উচ্চারণ তো, তাই একটু আমাদের কাছে নতুন মনে হয়। আচ্ছা, এখন কি হয়েছিল, 1927 সালে জার্মান পদার্থবিদ ফ্রেডরিক হারম্যান হুন্ড কি করলেন, যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক ও যুগ্ম অবস্থায় অবস্থান করে। এখন আপনার প্রশ্ন দিতে পারে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে উনি একটা মতবাদ প্রবর্তন করেন, এই মতবাদটাই আসলে হুন্ডের নীতি নামে পরিচিত। আপনি ওই হুন্ডের নীতি আসলে আপনি এটা লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই, নীতিটা শুধু বললেই হবে। যে হুন্ডের নীতিটা আসলে কি, আমি যদি একটু ডিটেলস আপনাকে বলতে চাই, যে আপনারা জানেন যে পি অরবিটাল আসলে 3 ভাগে বিভক্ত। কি PX PY PZ। আমি যদি এটা নামকরণ করতাম তাহলে একটা হয়তো PX, একটা PY, একটা কি PZ। এখন এই যে পির যে 3টা অরবিটাল, এই 3টা অরবিটাল আসলে সমশক্তি সম্পন্ন, PX PY PZ। আসলে এটা কি বলেন তো, X অক্ষ বরাবর P, Y অক্ষ বরাবর P, Z অক্ষ বরাবর, অর্থাৎ X অক্ষ, Y অক্ষ, Z অক্ষ, প্রতিটা অরবিটালে আসলে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এই জন্যই আসলে পিতে 6টা ইলেকট্রন কেন থাকে, যে এর X এর মধ্যে 2টা থাকবে, Y এর মধ্যে 2টা থাকতে পারে, D এর মধ্যে আর Z এর মধ্যে 2টা থাকতে পারে। এই জন্য 3 দুগুণে আসলে কি 6। এই জন্য P এর সর্বোচ্চ ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আসলে কি 6। সেম D5 5 ভাগে বিভক্ত, D5 ভাগে বিভক্ত 5 ভাগে। আমি যদি বক্স 1 2 3 4 5, এইগুলোর নাম আসলে কি DXY, DYZ, DZX, DX স্কয়ার মাইনাস Y স্কয়ার, একটা কি DZ স্কয়ার, সবার শেষে একটা হলো DZ স্কয়ার। এই যে অর্থাৎ ডি অরবিটাল হলো 5 ভাগে বিভক্ত। এখন মনে করেন ডিতে আয়রনের ইলেকট্রন ম্যাচ করলে ডিতে 6টা ইলেকট্রন থাকবে, ডিতে কয়টা ইলেকট্রন থাকবে 6টা। তো হুন্ডের নিয়ম অনুসারে আসলে কি বলছেন, উনি বলছে যে এই যে ডির 5টা অরবিটাল আছে, DXY, DYZ, DZX, DX স্কয়ার মাইনাস Y স্কয়ার আর DZ স্কয়ার। উনি বলছেন যে আপনি যদি কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস করেন, করে যদি D6 হয়, এই ক্ষেত্রে প্রথমে আপনি একটা ইলেকট্রন দিবে, একটা দিয়া এই হইলো 5টা, তারপরে 6 নম্বরটা আসবে। এখন এটা কি এরকম হইতে পারতো না, এটাতে 2টা, এটাতে 2টা, এটাতে 2টা, এই 2টা খালি থাকতো, এরকমও তো হইতে পারতো যে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, এতে প্রথমটাতে 2টা, দ্বিতীয়টাতে 2টা, তৃতীয়টাতে 3 দুগুণে 6 আর বাকি 2টা অরবিটাল ফাঁকা থাকবে। কিন্তু না, হুন্ডের নিয়ম হলো যে না, এইভাবে ফাঁকা থাকতে পারবে না, প্রথমে ইলেকট্রন আগে একটা করে প্রবেশ করবে। এইটাই ছিল আসলে মূলত। এখন মনে করেন আপনার কোথাও আপনি ইলেকট্রন বিন্যাস করছেন, P3 আছে। এখন উনি বলছেন যে এইভাবে যাবে, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, অর্থাৎ একটাতে 2টার বাকি একটাতে একটা, অন্যটা 0 এরকম হইতে পারে না। তো হুন্ডের নীতিটা আসলে কি, যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক ও যুগ্ম সংখ্যায় বা বেজোড় অবস্থায় অবস্থান করে, এবং অর্থাৎ এই ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলোকে একটি করে কি করে প্রবেশ করে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই অধাতু সমূহের ক্ষেত্রে এই সিঙ্গেল ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রনগুলো দেখেই আসলে আমরা কি করতে পারি, কোনো পরমাণু যোজনী নির্ণয় করতে পারি। আচ্ছা, আমরা যদি এখন এক কথায় বলি যে হুন্ডের নীতিটা আসলে কি বা হুন্ডের নিয়মটা আসলে কি, আপনি বলবেন সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক ও যুগ্ম বা বেজোড় অবস্থায় অবস্থান করে, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন একটি করে কি করে প্রবেশ করে। আশা করি আপনারা হুন্ডের নিয়মটা পারবেন, হুন্ডের নীতি একটা এক্সাম্পল দিয়ে আপনারা দেখাইলেন। এখন এই হুন্ডের নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব। আমি আবার হুন্ডের নীতিটা একটু বলি, যে সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন সমূহ একটি করে কি করবে প্রবেশ করবে, অর্থাৎ এক্ষেত্রে সর্বাধিক ও যুগ্ম অবস্থায় কি করবে ইলেকট্রন অবস্থান করে। আপনাদের আমি নোট দিয়ে দিব, ওই জায়গা থেকে লিখে নেবেন। এখন আসেন হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস, মানে হলো বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, মনে হয় সোডিয়াম 11, যেগুলো দেওয়া আছে এগুলো আমি দেখাই দিচ্ছি। যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এই যে স্যার 1s2 2s2 2p6 3s1। আসলে যোজ্যতা স্তরের পরিবর্তনটাই আসলে আমাদের বোঝা জন্যই আসলে হুন্ডের নিয়মটা
বেশি প্রযোজ্য এবং যোজ্যতা স্তরের সিঙ্গেল ইলেকট্রন দেখলে আসলে আমরা তার যোজনী সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। এখন দেখেন এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি হুন্ডের নিয়ম অনুযায়ী করি বা বক্স পদ্ধতিতে দেখাই, একটু খেয়াল করেন। বক্স পদ্ধতিতে যদি আমি আমি হাত দিয়ে কি দেখাই, সমস্যা নেই। আচ্ছা, এই যে প্রথম কক্ষপথে তার কয়টা 1s 1 ভাগে বিভক্ত, 2s 1 ভাগে বিভক্ত, 2p 3 ভাগে বিভক্ত, আপনাকে এভাবে 3টা বক্স দিতে হবে। 3s, আচ্ছা জায়গায় জায়গা না হলে আপনি লিখে ফেলেন, এটা হলো 1s, এটা 2s, এটা কি 3p, আর এটা হলো 4s, দুঃখিত 2p এবং 3s, এটা হবে কি 2p আর 3s। আচ্ছা, এখন ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, যে উনি বলছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক ও যুগ্ম সংখ্যা অবস্থান করবে এবং তাদের স্পিন একইমুখী হবে। আচ্ছা, আমরা এটা যদি নর্মালি ইলেকট্রন বিন্যাস করি, যে সোডিয়ামের এটাতে দুইটা আছে, একটা ডান ঘড়ির কাঁটার দিকে, একটা বিপরীত দিকে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা বিপরীত দিকে। এই জায়গায় যেহেতু p6 আছে, তাহলে এটা পূর্ণই থাকবে, সবগুলো আসলে পূর্ণ। এই যে স্যার এসে একটা অরবিটাল আছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এখন আমরা আরেকটা গেলে গিয়ে আসলে আপনি স্পষ্ট হয়ে যাবেন। আমরা যদি এখন অক্সিজেনের বিষয়টা করি, তাইলে আপনি ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। অক্সিজেন মানে 8, 1s2 2s2 2p4, অক্সিজেনের 8 না, তো 2p4, একটু খেয়াল করেন 2p4। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, এই দেখেন 1s 2s 2p। এখন বলেন তো কি হবে? এই যে স্যার 1s এর মধ্যে একটা ঘড়ি কাঁটার দিকে, একটা বিপরীত দিকে, এই জায়গায় পূর্ণ আছে, এই জায়গায় এখন p4, এটা আসলে কি হবে? প্রথমে আপনি একটা একটা দিবেন, এই যে একটা দিলাম, একটা দিলাম, একটা দিলাম, এর মানে 3টা হয়েছে। আরেকটা কোথায় যাবে? এই প্রথমটাতে আসবে। এই যে স্যার, অর্থাৎ এই অক্সিজেনের সিঙ্গেল ইলেকট্রন দুইটা, সর্বাধিক 2টা সিঙ্গেল ইলেকট্রন পাওয়া যাবে এবং সেই সুবাদে অক্সিজেনের যোজনী কিন্তু আসলে 2। এইটা আসলে হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। এখন আপনি এক কাজ করতে পারেন, যদি আমি যে মৌলের ইলেকট্রন বিন্যাস করব, এটা যদি অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হয়, তাহলে আমরা একটু সংক্ষেপে করতে পারি। আচ্ছা, আমি মনে করেন এখন আয়রনেরটা দেখাইতে চাই, 26 দিকে। ফর এক্সাম্পল 1s2 2s2 2p6 2s2 2p6 3s2 3p6, 3d তে দিব না, 4s2। এই হলো স্যার 20টা। আমরা জানি 4s এ গেলে হয় কি 20টা, 3d তে দিব না 4s2। এখন 4s এর পরে কোথায় আসবে? 3d তে। এই হলো স্যার 6। এখন আপনি বলবেন যে স্যার আমি কি এই জায়গায় সবগুলাই বক্স পদ্ধতিতে দেখাবো? না, প্রয়োজন নাই। যে আসলে আপনার কাছ থেকে যেটা জানতে চাওয়া হয়েছে, আপনার যোজ্যতা স্তরের যে কোথাও কোথাও দেখবেন ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, ওই জায়গায় সিঙ্গেল ইলেকট্রনগুলা বা সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সুসম্পন্ন আপনি করতে পারছেন কিনা, এইটাই আসলে হুন্ডের নীতির মূল্য। এখন আপনি কাজ করতে পারেন, এটা আমরা জানি 2 8 8, এই পর্যন্ত হইলো আর্গন, এই পর্যন্ত কি আর্গন। আপনি কাজ করতে পারেন যে আমি এই জায়গায় আর্গন লিখে ফেলবো, আর্গন দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, অর্থাৎ এই পর্যন্ত আমি আসলে কি আর্গনের ইলেকট্রন বিন্যাস, এই অংশ আমি আর দেখাচ্ছি না। এখন আপনি পরের অংশ দেখাবেন, যে 3d, ডি কয় ভাগে বিভক্ত? 5 ভাগে। আপনি 5টা বক্স বানান, 1 2 3 4 5, একটু সরাই নিচে নিচে যে লিখতে হবে তা না, আপনি 4s 1 ভাগে বিভক্ত, এটা হলো 4s, এত বড় দেওয়ার দরকার নেই, ছোটো দিলেও সমস্যা নেই, 4s। ওকে স্যার, এই হলো আপনি এই জায়গায় লিখে হলেন 3d, আর এটা হলো কি 4s। এখন এই যে 4s এ তো 2টা আছে, এই জায়গায় তো আর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম না, 4s এ 2টা আছে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা বিপরীত দিকে দিয়ে দিলেন। এখন আসেন 3d, এটা তো সমশক্তি সম্পন্ন অরবিটাল। এখন কি হবে? আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এটা যেহেতু এটা আমি চেঞ্জটা দেখাইতে চাচ্ছি, যে আমার এই অংশটা আমার আর্গনের মতো হয়েছে, এই অংশ আমার ইলেকট্রন বিন্যাস না করলে হবে, 18 পর্যন্ত আমি দেখাই। এখন ডিতে প্রথমে যাবে একটা, এই হলো 5টা, তারপরে আসবে আসলে আমার 6 নম্বর ইলেকট্রন। এই যে স্যার, অর্থাৎ এই ফেরামের বা আয়রনের যোজ্যতা স্তরে সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে? 4টা। সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে? 4টা। এইটাকে বলে আসলে হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি যদি ক্রোমিয়ামেরটা করতাম, তো ক্রোমিয়ামেরটা আপনার মাথায় রাখবেন, ক্রোমিয়াম আমি এখন শর্টকাট করে ফেলি, ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম কি 24। আপনারা জানেন ক্রোমিয়াম কপারের ইলেকট্রন বিন্যাস যে ব্যতিক্রম 24। এখন আপনি কি করবেন? ওই যে আমার আর্গন পর্যন্ত তো 18 চলে যাবে, আমি আর পুরোটা করতেছি না, আমি সংক্ষেপে দেখাচ্ছি যে আর্গন পর্যন্ত কি 18টা চলে গেছে। তো আর্গনের পরে ইলেকট্রন বিন্যাস কি হয়? 4s2, এ হলো 20,
পরে আসবে কি 3D 4 হওয়ার কথা না 24, কিন্তু আমরা জানি যে না, এটা ভুল পদ্ধতি। এটা আসলে কি ভুল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। এখন এটাকে সঠিক করলে কি করা লাগে, এটা যে ব্যতিক্রম ক্রোমিয়াম 24, তখন আপনার আসলে কি করা লাগবে, এই অংশটা হলো আর্গন, আমি আর্গন পর্যন্ত আর নাই দেখাইলাম, আপনি শুধু চেঞ্জটা দেখাবেন 3D5 4s1, ইয়েস, এটাই সঠিক পদ্ধতি। এখন আপনি এই অংশটাকে আসলে হুন্ডের নিয়ম অনুযায়ী বক্স পদ্ধতিতে দেখান, সমস্যা নেই। এই যে স্যার 3D ডিপ তো আমরা জানি 5 ভাগে বিভক্ত, 1 2 3 4 5, আর 4s তো 1 ভাগে বিভক্ত, তো এই জায়গায় ইলেকট্রন এই যে তার একটা, এদের সিঙ্গেল ইলেকট্রন একটা 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 একটা, এই যে স্যার, অর্থাৎ ক্রোমিয়ামের যোজ্যতা স্তরে অর্থাৎ বহিস্তরের এবং সাথে আগের স্তরের ডি অরবিটালে মোট কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন সিঙ্গেল আছে বা বেজোড় ইলেকট্রন আছে। এইটাই আসলে আমাদের হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। আপনি আগে নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত করে ফেলবেন, পরে বাকি যোজ্যতা স্তরটা আসলে এইভাবে বক্স পদ্ধতিতে দেখালেই হবে। তাইলে আশা করি আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস এবং হুন্ডের নীতি কি এই বিষয়টাও বুঝতে পারছি। এখন আমরা পড়ে ফেলবো অরবিট এবং অরবিটাল কাকে বলে, এদের মধ্যে পার্থক্য সমূহ। তাইলেই আমাদের আজকের ক্লাসটা হয়ে যাবে। তাইলে চলুন আমরা একটু দেখি অরবিট এবং অরবিটাল কাকে। বুর পরমাণু মডেল একটা কথা ছিল এরকম যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করিয়া কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে কি করে আবর্তন করে, অর্থাৎ উনি সর্বপ্রথম বৃত্তাকার কথাটা ইউজ করছিলেন যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করেন। এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বলে। এই যে প্রথম স্তরে মনে করেন 2টা, দ্বিতীয় স্তরে 8টা ইলেকট্রন আমি দেখাইলাম। ওকে, এই যে বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই বৃত্তাকার পথগুলোকে আসলে কি বলা হয়, অরবিট বলে। অরবিটকে আসলে আমরা n দ্বারা প্রকাশ করি। n এর মান আসলে কি হয়, n সমান 1, n সমান 2, আমি অন্যগুলো মুছে ফেলি, ইলেকট্রন আর নাই দেখাইলাম। এখন n সমান কি 2, n সমান 3। যদি অন্য একটা আরো একটা কক্ষপথ দিই যে আমরা অরবিট কাকে বলে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বলে, অরবিট বা শক্তিস্তর বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান যথাক্রমে কি k l m n o p, অর্থাৎ এইভাবে আসলে এই যে কক্ষপথগুলো এটাকে আসলে কি বলা হয়, অরবিট বলে। এবং এই অরবিট অনুযায়ী আসলে কি করা হয়, এই অরবিট বুর পরমাণু মডেল অনুসারে যে অরবিটের সংজ্ঞা দেওয়া হয়েছে, এই জায়গায় কিন্তু ইলেকট্রনকে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, অর্থাৎ এই জায়গায় ইলেকট্রনকে কণা আকারে চিন্তা করা হয়েছে। কি আকারে, ইলেকট্রনকে কণা আকারে চিন্তা করা হয়েছে। এই তথ্যটা আমরা জেনে রাখলাম। তাহলে অরবিটকে আসলে আমরা n দ্বারা প্রকাশ করি। n এর মান 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। n এর মান আসলে কি 1 2 3 4 এরকম 5 6 7 পর্যন্ত আপনি দিতে পারেন। k l m n যথাক্রমে এদেরকে প্রকাশ করা হয়। এইটাই আসলে অরবিট। এখন চলেন এবং এই জায়গায় আরেকটা ডাটা আমরা জেনে নিব যে অরবিট আসলে কোনো পরমাণুর দ্বিমাত্রিক স্থান প্রকাশ করে, দ্বিমাত্রিক বিন্যাস। আমরা ডাইমেনশন সম্পর্কে জানি, আর অরবিটালটা আসলে ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করে। আচ্ছা যাই হোক, এটা আমরা পার্থক্যের মধ্যে শিখব। এখন আসেন অরবিটাল কাকে বলে। অরবিট তো গেল, এখন আসেন অরবিটাল কাকে বলে। আমি যদি একটু বলি অরবিটাল আসলে কি জানেন, এই জায়গায় ইলেকট্রনটাকে কণা আকারে চিন্তা করা হয়েছে। এই জায়গায় বলা হইতেছে যে নিউক্লিয়াস, পরমাণু তো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে একটা অঞ্চল আছে, এই অঞ্চল। আমরা যদি এটাকে একটু পূর্ণ করে ফেলি, যে দেখা যাবে নিউক্লিয়াসের চারদিকে একটা জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব, অর্থাৎ এই জায়গায় ইলেকট্রনটাকে তরঙ্গের আকারেও চিন্তা করা হয়। এই জায়গায় তরঙ্গ এবং কোনো উভয় আকারে চিন্তা করা হয়, এই জায়গায় তরঙ্গ আকারে চিন্তা করা হয়েছে। স্যার একটু খেয়াল করেন এই জিনিসটা আসলে কি। অরবিটাল হলো নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল জুড়ে ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রাপ্ত, অর্থাৎ এই জায়গায় আমরা ইলেকট্রনটা মেঘ আকারে চিন্তা করতেছি। কি আকারে, মেঘ আকারে 90 থেকে 95%। অর্থাৎ আমরা সংখ্যাটা এইভাবে বলবো, কোনো পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল জুড়ে ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, ওই অঞ্চলকে আসলে কি বলা হয়, অরবিটাল বলে। এখন এই অরবিটাল, আমরা অরবিটকে তো আসলে n দ্বারা প্রকাশ করি। এই অরবিটাল পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুমোদিত কক্ষপথগুলোকে আসলে কি বলা হয়, অরবিট বা শক্তিস্তর বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, এগুলোকে যথাক্রমে k l m n ইত্যাদি সেল দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল কি, যে অরবিটাল হলো
কোনো পরমাণু নিউক্লিয়াসের চারদিকে একটা অঞ্চল জুড়ে দেখা যাবে যে ইলেকট্রন মেঘের ঘনত্ব আছে, ওই ইলেকট্রন মেঘের ঘনত্ব, তারপরে আবার একটু ফাঁকা জায়গা আছে, এই যে স্যার এই জায়গায় যে ফাঁকা জায়গা, এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব না, এই জায়গাটাকে বলা হয় নুড, অর্থাৎ যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব শূন্য। এখন আপনি বলতে পারেন যে স্যার এই চার্জটা আসলে 90 থেকে 95% আসলে আমি বুঝি কিনা। আচ্ছা, আপনি এই হিসাবটাও তো বুঝেন যে এই জায়গায় দুইটা ইলেকট্রন ছিল, প্রতিটা ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻19 কুলম। এখন আপনি এটাকে 2 দিয়ে গুণ করেন, এই যে আমি 2 দিয়ে গুণ করলাম, একটা চার্জের মান পাবো না? ওই পরিমাণ চার্জ আসলে এই অংশের মধ্যে মেঘ আকারে থাকবে, ওই পরিমাণ চার্জ আসলে এই অংশের মধ্যে কি মেঘ আকারে থাকবে। পরে একটু জায়গায় গ্যাস থাকবে, পরে আবার ওই যে 8টা ইলেকট্রনের মতো চার্জ এই জায়গায় মেঘ আকারে থাকবে। এই যে অঞ্চল, এই যে নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল, এই অঞ্চলটাকে আসলে কি বলা হয়, অরবিটাল বলে। সংজ্ঞাটা এরকম, কোনো পরমাণু নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল জুড়ে ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95% তাকে অরবিটাল বলে। এখন আসেন, আমরা অরবিটাল বিভিন্ন আকৃতির হয়, তাদের দিকধর্ম আছে, কিন্তু অরবিটের কোনো দিকধর্ম নাই। অরবিট আসলে দ্বিমাত্রিক ইলেকট্রন বিন্যাস এর বা পজিশন নির্দেশ করে, আর অরবিটাল ত্রিমাত্রিক। তো আশা করি আমরা এই প্রশ্ন উত্তরটাও পেরে যাব। তাহলে চলেন আমরা আপনাদের যে নোটটা আমি দিব এটা একটু দেখাই দিই, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। এটা বড় প্রশ্ন হিসেবে আসে, আপনাদের পরীক্ষায় আসতে পারে। এটা আপনাদের আমি পিডিএফ দিব, না দেখা গেলেও সমস্যা নেই, আমি একটু পরে বলে ফেলি যে অরবিট এবং অরবিটালের মধ্যে আমাদের কি কি পার্থক্য আছে। আপনি প্রথমে সংজ্ঞাটা দিলেন যে পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যেসব নির্দিষ্ট শক্তিস্তর বা প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাদেরকে আসলে অরবিট বলে। নিউক্লিয়াসের চারদিকে যে স্থানে ত্রিমাত্রিক ইলেকট্রন মেঘের ঘনত্ব, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা প্রকাশ করে তাকে অরবিটাল বলে। অরবিট হলো দ্বিমাত্রিক পথ, আমি বলছিলাম অরবিট হলো ত্রিমাত্রিক অঞ্চল। অরবিট সমূহের আকৃতি বৃত্তাকার ঠিকই তো আছে, কিন্তু অরবিটালগুলো বিভিন্ন আকৃতির হয়। অরবিট সমূহকে আমরা এন দ্বারা প্রকাশ করি, যে এন এর মান 1, 2, 3 ইত্যাদি বলা হয়েছে। অরবিট সমূহকে আমরা এসপিডিএফ দ্বারা প্রকাশ, অরবিটাল সমূহকে আমরা এসপিডিএফ দ্বারা প্রকাশ করি। অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2n², এটা আপনারা জানেন যে 2n² দিয়ে আমরা আসলে একটা অরবিটে কতটুকু ইলেকট্রন থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারি। কিন্তু প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা, যেমন এস এর মধ্যে 2টা, পির 3টা অরবিটাল, পিএক্স, পিওয়াই, পিজেড, এই জন্য এটার মধ্যে থাকে 6টা। তো বলছে যে প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। অরবিটের ধারণায় ইলেকট্রন কণা হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু অরবিটালের ধারণা ইলেকট্রনকে কণা বা তরঙ্গে নিয়ে বিবেচনা করা হয়েছে। অরবিটের কোনো দিকধর্ম নেই, অরবিটালের এস অরবিটাল ছাড়া অন্য সব অরবিটালে কি আছে, দিকধর্ম আছে। আশা করি আমরা এই প্রশ্ন উত্তরগুলো পারবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।